বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থনীতিতে আমরা বিভিন্ন ধরনের দ্রব্য দেখতে পাই। এই দ্রব্যগুলো নিয়ে আজকে আমি ক্লিয়ার ধারণা দেব। আশা করা যায় যাদের অর্থনীতি আছে কিংবা অর্থনীতি নাই সেটা বড় কথা না, কেউ যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে আমি লিখেছি পরিবর্তক দ্রব্য। আসলে পরিবর্তক দ্রব্য কাকে বলে? একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য ব্যবহার করে যদি একই রকম উপযোগ পাওয়া যায় তাহলে দ্রব্য দুটি হবে পরস্পর পরিবর্তক দ্রব্য। অবশ্যই পরিবর্তক দ্রব্য একটা হবে না, হবে কয়টা? দুইটা। এই দুইটি দ্রব্যের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে যে একটি দ্রব্য দ্বারা যে কাজ হয় অপর দ্রব্যটি দ্বারা যদি একই কাজ হয় তাহলে দ্রব্য দুটি হবে পরস্পর পরিবর্তক দ্রব্য। যদি আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, সেটি হচ্ছে চিনি আর গুড় হচ্ছে পরিবর্তক দ্রব্য। কারণ চিনি দিয়েও যেগুলো হয় গুড় দিয়েও কিন্তু ওই একই কাজ হয়। সুতরাং চিনি এবং গুড়, তারপরে হতে পারে চা, কফি, তারপরে হতে পারে কলম, পেন্সিল। এই কলম দিয়েও যা হয় পেন্সিল দিয়েও তা হয়। কফি খেয়েও আমার নেশা নিবারণ হয় বা কফি খেয়েও আমি শান্তি পাই, ঠিক তেমনি চা খেয়েও কিন্তু আমি শান্তি পাই। তাহলে চিনি, গুড়, চা, কফি, কলম, পেন্সিল এগুলো হচ্ছে আমাদের পরিবর্তক দ্রব্য। এরপর আমরা দেখব পরিপূরক দ্রব্য কাকে বলে। পরিপূরক দ্রব্য হচ্ছে একটি দ্রব্য ছাড়া আরেকটি দ্রব্য যদি চলতে না পারে তাহলে দ্রব্য দুটি হবে পরস্পর পরিপূরক দ্রব্য। কি বললাম? দুটি দ্রব্যের মধ্যে এমন একটি সম্পর্ক থাকে যে একটি দ্রব্য ছাড়া আরেকটি দ্রব্য অচল অথবা চলতেই পারে না, তাহলে দ্রব্য দুটি হবে পরস্পর পরিপূরক দ্রব্য। যেমন বাস্তব উদাহরণ, এই যে আমার কাছে মার্কার আছে, যদি হোয়াইট বোর্ড না থাকতো তাহলে কি আমি মার্কার দিয়ে কোথায় লিখতাম? আমি কি দেওয়ালে লিখতে পারতাম? না। তাহলে এই হোয়াইট বোর্ড মার্কার হচ্ছে আমাদের পরিপূরক দ্রব্য। হোয়াইট বোর্ড ছাড়া মার্কার অচল, মার্কার ছাড়া হোয়াইট বোর্ড অচল। তারপর আমাদের হইতে পারে ইঞ্জিন, পেট্রোল, অর্থাৎ বিভিন্ন ধরনের যে মোটর গাড়ির ইঞ্জিন আছে, পেট্রোল ছাড়া কিন্তু ওই মোটর গাড়ি চলে না। তাহলে এগুলো হচ্ছে ইঞ্জিন, পেট্রোল, তারপরে হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার, খাতা, কলম, চা, তারপর হচ্ছে চিনি, এগুলো হচ্ছে আমাদের পরিপূরক দ্রব্য। একটি দ্রব্য ছাড়া আরেকটি দ্রব্য অচল। এরপর আমরা এখানে দেখব গিভেন দ্রব্য। কি দ্রব্য? গিভেন দ্রব্য। মনে রাখতে হবে আয়ারল্যান্ডের অধিবাসী স্যার রবার্ট গিভেন 1840 সালে এই গিভেন দ্রব্যের ধারণা দেন, এবং এই গিভেন হচ্ছে একটা ব্যক্তির নাম, যার নাম অনুসারে এই দ্রব্যের নাম হচ্ছে গিভেন দ্রব্য। যেসব দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে, সেই সব দ্রব্য হচ্ছে আমাদের গিভেন দ্রব্য। কি বললাম? দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা বাড়ে, সেগুলো হচ্ছে গিভেন দ্রব্য। যেমন আমি যদি বলি বাংলাদেশের রুটি, আলু, এগুলো হচ্ছে গিভেন দ্রব্য। যখন আলুর দাম বৃদ্ধি পাবে তখন কিন্তু আমরা আলু বেশি করে কিনে আনবো, কারণ ভবিষ্যতে আলুর দাম আরও বাড়তে পারে। আবার আলুর দাম যখন কম হবে তখন কিন্তু আমরা আলু কম পরিমাণ ক্রয় করব, কারণ আলুর দাম যখন কম হবে তখন আমরা কম করে আলু ক্রয় করব এবং আমাদের যে টাকা বা অর্থ বেঁচে যাবে সেই অর্থ দিয়ে আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করব। তাহলে এটি হচ্ছে আমাদের গিভেন দ্রব্য। বাংলাদেশের হতে পারে আলু, তারপর হচ্ছে রুটি, এগুলো হচ্ছে গিভেন দ্রব্য। এরপর হচ্ছে ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে একই কথা। ভেবলেন দ্রব্যের আরেক নাম হচ্ছে বিলাসজাত দ্রব্য। যেসব দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে, সেগুলো হচ্ছে আমাদের ভেবলেন দ্রব্য। আর ভেবলেন দ্রব্যগুলো কিন্তু বিলাসজাত দ্রব্য এবং এগুলো গরিব শ্রেণীর জন্য না। যেমন আমি যদি বলি এসি, টিভি, ফ্রিজ, বড় বড় কার, এগুলো হচ্ছে আমাদের কি দ্রব্য? ভেবলেন দ্রব্য। এই যে আমি এখানে একটা লেখা লিখেছি নিকৃষ্ট দ্রব্য। অনেকেই মনে করে গিভেন দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য একই, এবং অনেক টিচার কিন্তু এটা ভুল পড়ায়। কিন্তু আসলে বাস্তবিকতে গিভেন দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য এই দুটা এক বিষয় না, এই দুইটা পুরো একটা আলাদা বিষয়। তাহলে গিভেন দ্রব্য কি আর নিকৃষ্ট দ্রব্য কি? আমরা জানি দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, সেই দ্রব্য হচ্ছে গিভেন দ্রব্য। আর নিকৃষ্ট দ্রব্য হচ্ছে আয়ের সাথে সম্পর্ক। চাহিদার সম্পর্ক কার সাথে? আয়ের সাথে। যদি আয় বেশি পরিমাণ হয় তাহলে আমরা যেসব দ্রব্য কম পরিমাণ ভোগ করি, এবং আয় যদি কম পরিমাণ হয় তাহলে যেসব দ্রব্য বেশি পরিমাণ ভোগ করি ওইগুলো দ্রব্য হচ্ছে আমাদের কি দ্রব্য? নিকৃষ্ট দ্রব্য। যেমন আমি যদি বলি যে মোটা চাল, কি চাল? মোটা চাল, এটা হতে পারে একটা নিকৃষ্ট দ্রব্য। কারণ আমার যখন আয় বেশি হবে তখন কিন্তু আমি মোটা চাল কম কিনবো, তখন আমি চিকন চাল, বাসমতি চাল, বিভিন্ন ধরনের সুগন্ধি চাল ক্রয় করব। আর যদি আমার আয় কমে তখন কিন্তু আমাকে মোটা চালে কিন্তু বেশি পরিমাণ ক্রয় করতে হবে। তাহলে আয় বাড়লে চাহিদা কমে এবং আয় কমলে চাহিদা বাড়ে, ওই সকল দ্রব্য হচ্ছে আমাদের কি দ্রব্য? নিকৃষ্ট দ্রব্য। তাহলে গিভেন দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য কিন্তু এক বিষয় না। তবে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সকল গিভেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিভেন দ্রব্য নয়, এটা মনে রাখতে হবে। তারপর এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা বিষয় হরহামেশাই ভুল করি, এবং এই ভুলটা আমি আজকে ধরাই দেব। অনেকেই কিন্তু অনায়াসে বলে যে বাজারে পণ্য কিনতে গিয়েছি, বাজারে দ্রব্য কিনতে গিয়েছি। আসলে পণ্য আর দ্রব্য এক বিষয়ে না,
এই দুটো বিষয় পুরো এক আলাদা বিষয়। তাহলে পণ্য কি আর দ্রব্য কি, আমি যদি সহজ কথায় বলি, যার বিনিময়ে মূল্য আছে, যেটা উৎপাদন করা হয় বিনিময়ের মূল্য হিসেবে, লাভ হইতে পারে লোকসান হইতে পারে, সেটি হচ্ছে পণ্য। আর যার বিনিময়ে মূল্য নাই, লাভ লসের কথা চিন্তা করে উৎপন্ন করা হয় না, সেটি হচ্ছে দ্রব্য। বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের বাসায় মাছ খালারা তারা কিন্তু রান্না করে, এবং রান্না করে কিন্তু পরিবারের সকল সদস্যকে খাওয়ায়। তাই বলে কি তারা বিনিময় মূল্য নেয়? তারা কি বলে তাদের স্বামীকে বা তাদের বাচ্চাকে কি বলে যে আপনি 2 প্লেট ভাত খেয়েছেন, 1 প্লেট ভাতের দাম হচ্ছে 15 টাকা, 2 প্লেট ভাতের দাম 30 টাকা, আপনি 30 টাকা দেন? এটা কি বলে? না, এটা বলে না। তার মানে বিনিময়ের মূল্য নেই, লাভ হবে না লস হবে এগুলো কোনো হিসাব করে না, তারা নিঃস্বার্থভাবে কাজ করতেছে, তাহলে তারা হচ্ছে সেটা হচ্ছে দ্রব্য। তাহলে ভাত যদি রান্না করে বাসায়, সেটি হচ্ছে দ্রব্য। আর ওই ভাতটাই কিন্তু আবার হইতে পারে পণ্য। কখন হবে? যখন আমি হোটেলে ভাতটা কিনে খাবো, যারা হোটেল মালিক আছে তারা কিন্তু ওই যে ভাতটা যে যখন উৎপন্ন করবে বা ভাতটা যখন রান্না করবে, তখন কিন্তু তারা হিসাব করে যে আমি এই ভাত থেকে এতগুলো আমি ইনকাম করতে পারবো, লাভ হইতে পারে তাদের, লস হইতে পারে, তারা কিন্তু একটা বিনিময় মূল্য নেয়, তাহলে সেটা হবে পণ্য। তাহলে পণ্য এবং দ্রব্য এক না, যার বিনিময়ে মূল্য আছে, লাভ হতে পারে লোকসান হতে পারে, সেটি হচ্ছে পণ্য, এবং দ্রব্য আছে যার বিনিময়ে মূল্য নেই। আরেকটি এখানে বিষয় লিখেছি অত্যাবশ্যকীয় দ্রব্য। অত্যাবশ্যকীয় দ্রব্য হচ্ছে দামের যতই পরিবর্তন হোক না কেন, চাহিদার কোনো পরিবর্তন হবে না। যেমন লবণ, এখন 1 কেজি লবণের দাম 5 টাকা, তাই বলে কি আমি 5 কেজি লবণ তরকারিতে দেবো? না। আবার 1 কেজি লবণের দাম ধরেন 1000 টাকা, তাই বলে কি আমি তরকারিতে লবণ দেবো না? না, অবশ্যই দেবো। তাহলে দামের যতই পরিবর্তন হোক, কমুক কিংবা বাড়ুক, সেটা কোনো বিষয় না, চাহিদার পরিমাণ যদি একই পরিমাণ থাকে, সেই দ্রব্য হচ্ছে অত্যাবশ্যকীয় দ্রব্য। হতে পারে লবণ, হতে পারে ওষুধ, এগুলো হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় দ্রব্য। ধন্যবাদ।